আসসালামু আলাইকুম। আজ ১৬ জুন ২০২৫ সোমবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। ইরান ইসরায়েল যুদ্ধে ইসরায়েলি বিমান হামলায় ইরানে রোববার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে পৌঁছেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ইরান ইসরায়েল সংঘাত, পাল্টাপাল্টি হামলার তীব্রতা বাড়ল। সংবাদের ভেতরে দেখা যাচ্ছে ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ঘিরে আরও অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হামলার তীব্রতা বাড়াচ্ছে দুই দেশ। ইসরায়েলে গত শনিবার রাতভর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। একই রাতে ইরানের গ্যাস ক্ষেত্র ও তেল শোধনাগারে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল রোববার ছিল দুই দেশের পাল্টাপাল্টি হামলার তৃতীয় দিন। শনিবার রাতের পর রোববার দিনের বেলাও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইসরায়েল ও ইরান। এই দিন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছেন ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। চলমান সংঘাতে এই প্রথম ইরানপন্থী কোনো গোষ্ঠী যোগ দিল। আরেক সংবাদে দেখা যাচ্ছে খামেনিকে হত্যায় ইসরায়েলি পরিকল্পনা আটকে দেন ট্রাম্প। সংবাদের ভেতরে দেখা যাচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ইসরায়েলের পরিকল্পনা কয়েকদিন আগে আটকে দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। এবার দেশের খবর। দেশের খবরে দেখা যাচ্ছে অধ্যাপক ইউনূসের যুক্তরাজ্যে সরকারি সফর থেকে কি অর্জন হলো, এরকম একটি সংবাদের ভেতরে দেখা যাচ্ছে ব্রিটেনে চেষ্টা করেও সেদেশের সরকার প্রধানের সাক্ষাৎ না পাওয়া এবং বাংলাদেশেরই একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও যৌথ বিবৃতির নজিরবিহীন ঘটনার মধ্য দিয়ে যুক্তরাজ্য সফর শেষ করে দেশে ফিরে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্রিটেন সফরকে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বললেন, প্রধান উপদেষ্টা একটি দেশে সরকারি সফরে গিয়ে সেখানকার সরকার প্রধানের সাক্ষাৎ না পাওয়া এই সফরের নেতিবাচক একটি উপাদান। এই বিষয়ে চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলেছেন, তার মতে পুরো সফরটি নানা ব্যর্থতায় প্রশ্নবিদ্ধ হয়েছে। এদিকে অধ্যাপক ইউনূস যুক্তরাজ্য সফরে গিয়ে ব্রিটেনে প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের সাক্ষাৎ পাননি। একই সঙ্গে তিনি যুক্তরাজ্যে সদলবলে পৌঁছানোর পর তার প্রেস উইং থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের চেষ্টা হচ্ছে বলার পর এ নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই সফরে অধ্যাপক ইউনূস ও তার সফর সঙ্গীদের সবাইকে লন্ডনে বিলাসবহুল একটি হোটেলে রাখতে গিয়ে রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয়ের প্রসঙ্গটি নিয়েও ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে। প্রশ্ন উঠেছে, যুক্তরাজ্য সফর গিয়ে কি অর্জন হলো? সফর শেষে অধ্যাপক ইউনূস ও তার সফর সঙ্গীরা শনিবার ঢাকায় ফিরেছেন। দেশের ব্যাংক খাতে খেলাফি ঋণের অঙ্ক ভয়াবহভাবে বেড়ে দাঁড়িয়েছে 4,20,334 কোটি টাকায়, যা ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের 24.13%। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। ঘুষ হিসেবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঢাকার গুলশানে একটি ফ্ল্যাট নেওয়ার মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করেছে দুদক। নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরামের সচিবালয় অভিমুখে যাত্রা করেছিল গতকাল, পুলিশের বাধায় ছত্রভঙ্গ। সংবাদের ভেতরে দেখা যাচ্ছে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি না পাওয়া সনদধারীরা সচিবালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন। আন্দোলনকারীরা বাধা অতিক্রম করে সচিবালয় অভিমুখে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সাউন্ড গ্রেনেড ছুড়ে ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। এক পর্যায়ে তারা জড়ো হয়ে সচিবালয়ের প্রবেশমুখের কাছে অবস্থান নেন।
এর আগে গতকাল রবিবার সকালে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদধারীরা NTRCA নিবন্ধিত নিয়োগবঞ্চিত শিক্ষক ফোরামের ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। বেসরকারি খাতের 5টি ইসলামী ব্যাংকে একীভূত করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি আশ্বস্ত করেছেন এই মার্জারের ফলে কোনো কর্মীকে চাকরি হারাতে হবে না। ব্যাংক 5টি হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। বিএনপির একাধিক সূত্র থেকে জানা গিয়েছে নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশে ফিরতে পারেন তারেক রহমান। গণফোরামের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রবিবার বিকেল 4:30 রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ছাত্র জনতার অভ্যুত্থানে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলাসহ 15 মামলার আসামি সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজন, যার বয়স হয়েছিল 45 বছর, তিনি কারাগারে আত্মহত্যা করেছেন। গতকাল রবিবার সকালে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে গলায় গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা 12টার দিকে মৃত ঘোষণা করেন। জুলাই গণ অভ্যুত্থানে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো পর্যন্ত নগর ভবন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে 1 লাখ শিক্ষক নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি চলতি সপ্তাহে প্রকাশ করা হবে। এজন্য সব প্রস্তুতি শেষ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। রাজধানীর রমনা পার্কের রেস্তোরাঁটি দখলে নিয়ে ব্যবসা করছেন বিএনপি নেতা। সংবাদের ভেতরে দেখা যাচ্ছে 2024 সালের 5 আগস্টের পর রাজধানীর রমনা পার্কের ভেতরে থাকা গণপূর্ত কর্তৃপক্ষের রেস্তোরাঁটির বৈধ ইজারাদারকে উৎখাত করে দখল করে নিয়েছেন বিএনপির সঙ্গে যুক্ত এক প্রভাবশালী ব্যক্তি। নিজেকে তিনি রাজধানীর কোতোয়ালি থানার বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী বলে দাবি করেছেন। রাজধানীর অন্যতম প্রাণকেন্দ্রে 9 মাস ধরে ব্যবসা চালিয়ে মুনাফা করলেও সরকারি কোষাগারে 1 টাকাও জমা দেননি রেস্তোরাঁ দখলে নেওয়া মোল্লা ইউসুফ। এতে ইজারা মূল্যের হিসাবে গণপূর্তের লোকসান হয়েছে কম বেশি 50 লাখ টাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে একটি প্যাকেজিং কোম্পানির 2 কর্মচারীর কাছ থেকে প্রকাশ্যে 10 লাখ টাকা ও 2টি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ডের হিরাজিল নতুন সড়কের ডিএনডি পানির পাম্পের সামনে এ ঘটনা ঘটে। পঞ্চগড় সদর উপজেলার হারি ভাষা ইউনিয়নের ঝুলিপাড়া সীমান্ত থেকে রাজু ইসলাম নামের 35 বছর বয়সী এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবারে দিবাগত রাত 3টার দিকে লাশটি উদ্ধার করা হয়। জামালপুরে ঢাকঢোল পিটিয়ে সমাজচ্যুত, বিপাকে 7 পরিবার। সংবাদের ভেতরে দেখা যাচ্ছে ঢাকঢোল পিটিয়ে ও মাইকে ঘোষণা দিয়ে 7 পরিবারকে করা হয়েছে সমাজচ্যুত। জামালপুর শহরের দাপুনিয়া এলাকার মাতব্বরদের এই সিদ্ধান্তের কারণে পরিবারগুলো চরম বিপাকে পড়েছে। নিরাপত্তাহীনতায় তারা ঘরের বাইরে বের হতে পারছে না। প্রশাসন বলছে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দাবি আদায়ের লক্ষ্যে এবার কর্মকর্তা কর্মচারী একসঙ্গে আন্দোলনের ডাক দিয়েছে। আজ সোমবার সচিবালয়ে শান্তিপূর্ণ মিছিল সমাবেশ হবে। ব্যাংকের এটিএম বুথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তা কর্মী পলাতক। এরকম একটি ঘটনা ঘটেছে গাজীপুরে।
সংবাদের ভেতরে দেখা যায় গাজীপুরে শ্রীপুরে চাকরি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে বেসরকারি একটি ব্যাংকের এটিএম বুথে এক কিশোরীকে, যার বয়স 14 বছর, তাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে ওই বুথের নিরাপত্তা কর্মী পলাতক। গতকাল রবিবার বিকেলে ওই কিশোরীর বাবা শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে সকাল 10:30টার দিকে উপজেলার মোলাইদ গ্রামের একটি কারখানার পাশের এটিএম বুথের ভেতরে এই ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। এই ছিল আজকের সারা দেশের প্রধান প্রধান খবর। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আপনার মতামত জানান কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করুন। আমাদের ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।